তাহলে তো প্রিন্সের মনের মাঝে শুধুই আমার রাজত্ব থাকতো। সে তো দেখেছে লোকটা বাচ্চা আসার খবরে কতটা প্রফুল্ল ছিল। ওই নিজের বোকামির কারণে সন্তানকে তো হারালোই, সাথে স্বামীর ভালোবাসা। মেহেক যতদিন বেঁচে থাকবে নিজেকে নিজের সন্তানের খুনি ছাড়া অন্য কিছু ভাবতে পারবে না। ওর জীবনে সব রং ফ্যাকাশে হয়ে গেছে রাশেদ হাসানকে বিশ্বাস করে। লোকটাকে মানুষ বললে ভুল হবে। সে তো মানুষরূপী জানোয়ার। ওর কারণে আমি এবং মুন ইতিম হয়ে গেছি। ওকে খুন করতে পারলে শান্তি পেতাম না। মেহেক যখন এসব ভাবছিল সে সময় মুন বলল, আপু, তোমার ব্যথা করছে বা খারাপ লাগছে? এই আপু, কথা বলছো না কেন? মনের ডাক শুনে ভাবনাগুলোকে ছুটি দিয়ে মনের দিকে তাকিয়ে মেহেক বলে, আমি ঠিক আছি, তবে একটা বিষয় মন থেকে সরাতেই পারছি না। তা ভেবে কষ্ট হচ্ছে ছুটকি। কি বিষয় তোমাকে কষ্ট দিচ্ছে আপু? আমি কি ভাইয়াকে ডেকে আনবো? তুমি তাকে কথাটা বলবে? তোর ভাইয়াকে ডাকতে হবে না। জানিস বোন, সিকান্দার মির্জার আসল নাম রাশেদ হাসান। ওই লোকটা আমাদের বাবা না। মেহেকের কথা শুনে মুন বলে, এটা নতুন কিছু না। যে লোক মেয়েদেরকে টাকার কাছে বিক্রি করে সে আর যাই হোক বাবা হতে পারে না। তাছাড়া তুমি একবার ভেবে দেখেছো কোনো পিতা সন্তানকে ভালো না বেসে থাকতে পারে? সন্তানের কষ্ট যে পিতার হৃদয় স্পর্শ করে না, সে আবার পিতা হয় কি করে? তাই তো সেদিন আমি তোমার সাথে যাইনি। তোমাকেও ওই লোকটির সাথে যেতে আমি আর ভাইয়া নিষেধ করেছি, কিন্তু তুমি ওই লোকের মিষ্টি কথায় ততটা ভুলে গেছো যে আমাদের কথা মূল্য দাওনি। বোন রে, তোদের কথা না শুনে তার শাস্তি এখন পাচ্ছি। আর আমার বোকামির শাস্তি আমার নিষ্পাপ বাচ্চাটা পেয়েছে। পৃথিবীতে আসার আগে আল্লাহর মেহমান হয়ে গেছে। কি? আমাদের পুস্কো আর নেই? আপু, তুমি এসব কি বলছো? তুমি কেন গেল ওই লোকের সাথে? না গেলে তো পুস্কো আজ আমাদের মাঝে থাকতো। মনের কথা শুনে মেহেক ঠুকরে কেঁদে উঠল। তা দেখে মনের মনে পড়ে গেল এখানে আসার আগে প্রিন্স ওকে সাবধান করেছে মেহেকের জ্ঞান ফিরলে এমন কিছু না বলে যাতে সে কষ্ট পায়, কারণ এই মুহূর্তে মেহেকের মানসিক অবস্থা খুবই নাজুক। অ্যাঞ্জেল, এখন তুই আর এত ছোট নেই যে ভালো মন্দ বুঝতে পারবি না। আমি মনে করি মেহেকের থেকে তোর বোঝার ক্ষমতা ভালো। বোঝার ক্ষমতা যদি ভালোই না হতো তো তুই সিকান্দার মির্জার সাথে যেতে রাজি থাকতি মেহেকের মতো। ওই লোকের কথার জালে যেহেতু তোকে আটকাতে পারেনি, তার মানে তোর বুদ্ধি তোর বোনের থেকে যথেষ্ট ভালো। তাই তোর প্রতি আমার আশা বেশি অ্যাঞ্জেল। আমি মনে করি এই মুহূর্তে তোর দায়িত্ব হচ্ছে তোর বোনকে সাপোর্ট দেওয়া, যাতে তোর বোন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। প্রিন্সের বলা কথাটা মনে পড়ায় মন দ্রুত বোনকে জড়িয়ে ধরে বলল, আপু, তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো, সিকান্দার মির্জা ঠিক শাস্তি পাবে, আর সে শাস্তি ভাইয়া দেবে। মন জানিস, শিকদার মির্জা কিন্তু আমাদের জন্মদাতা পিতার নাম। ওই লোকটা আমার বাবাকে খুন করে, শুধু তার নামটাই নেয়নি, আমাদের কাছে থেকে আমাদের মাকে দূরে সরিয়ে দিয়েছে। বাবার মতো মাকেও খুন করেছে জানিস। আমাকে হেসে হেসে অনায়াসে কথাগুলো যখন বলেছিল, খুনিটা আমার হৃদয়ের গহীনের রক্তক্ষরণ হচ্ছিল। ভুল মানুষকে এতদিন বাবা ভেবে আসার জন্য। ওই লোকের কথা শুনে আমি সে সময় এতটাই অসহায় হয়ে পড়েছিলাম যে ওকে কিছুই করতে পারিনি। একবার ভেবে দেখ, আমরা এত বছর সেই খুনিটার সাথে নিশ্চিন্তে ছিলাম জানিস বোন। শেষের কিছুদিন লোকটা বাবা না হয়েও বাবার অভিনয় করে আমাকে বুকে জড়িয়ে নিয়েছিল। সেসব কথা ভাবতেই আমার আমার গা ঘিন ঘিন করছে, মরে যেতে ইচ্ছে করছে। আমি ওই লোকটা আমাদের বাবা মাকে খুন করেছে? আপু, এ তুমি কি বলছো? সত্যি বলছি রে বোন। মেহেক এতক্ষণ ভালোভাবে কথা বলছিল, কিন্তু হঠাৎ মেহেকের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এমনিতে জ্ঞান ফিরেছে, বেশি সময় হয়নি, কিন্তু অনবরত এতক্ষণ কথা বলায় ব্রেনে চাপ পড়েছে, তাই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মন তা দেখে চিৎকার করে কেঁদে নার্সকে ডাকে। এদিকে প্রিন্স ডাক্তারের সাথে কথা বলা শেষ করে মেহেকের কেবিনের দিকে আসছিল। সে সময় মনের ডাক শুনে প্রিন্স দৌড়ে কেবিনে ঢুকে এমন অবস্থা দেখে ডাক্তারকে ডেকে আনে। ডাক্তার এসে মেহেকের অবস্থা দেখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিল, যাতে নিঃশ্বাস নিতে কষ্ট না হয়। মুন বোনের এমন অবস্থা দেখে ভয় পাচ্ছে। তা দেখে প্রিন্স মুনকে ক্যাবিনের বাইরে নিয়ে এসে বলে, এঞ্জেল, আমি থাকতে ভয় পাচ্ছিস কেন? আমার জীবন থাকতে তোদের কিছু হতে দেব না। তোদের দুজনের দায়িত্ব আমার, সেই দায়িত্ব পালনে তো অবজ্ঞা করতে পারি না। প্রিন্স মুনকে সান্ত্বনা দিচ্ছে আর জিজ্ঞেস করছে যে, মেহেক তো কিছুক্ষণ আগে ঠিক ছিল, তাহলে হঠাৎ করে মেহেকের শরীর খারাপ হলো কিভাবে? প্রিন্স জিজ্ঞেস করতে যতটা সময় নিয়েছে মন তার উত্তর দিতে একটুও দেরি করেনি।
মুন প্রিন্সকে মেহেকের বলা সব কথা বলে। এও বলে শিকদার মির্জা ওরফে রাশিদ হাসান নিজের মুখে মেহেকের সামনে স্বীকার করেছে সে ওদের বাবা না, এমনকি ওর মা বাবাকেও নাকি এই লোক খুন করেছে। কথাটা শুনে প্রিন্স হাতের মুঠ শক্ত করে আছে। মুন প্রিন্সের দিকে তাকিয়ে বলল, ভাইয়া যে লোকটার জন্য আমরা এতিম হয়েছে তাকে তুমি শাস্তি দিবে না? আমাদের পুস্কুটাকে আমাদের কাছে আসার আগেই শেষ করার শাস্তি কি ওই জানোয়ার পাবে না? এই বিষয়ে পরে কথা বলবো, অযথা এসব ফালতু বিষয়ে কথা বলতে ভালো লাগছে না। প্রিন্সের কথা শুনে মন কিছুটা কষ্ট পেল। ভাইয়া ওদের বাবা ও মায়ের খুনকে ফালতু বিষয় কি করে বলে। প্রিন্স মনের মন খারাপ দেখেও কিছু বলেনি। এর মধ্যে সোনালি এসে বলল, বস, আমি এসে পড়েছি, কি করতে হবে বলুন। প্রিন্স ডাক্তারের সাথে কথা বলার আগে সোনালীকে এখানে আসার জন্য ফোন করেছিল। বসের ফোন পেয়ে সোনালী আর এক মুহূর্ত দেরি না করে হসপিটালে রওনা দেওয়ার কারণে এত জলদি এসে পড়েছে। প্রিন্স সোনালীকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, সোনালি, মুনের বড় বোন মেহেক এই কেবিনে আছে। আজকে রাতে তোমাকে ওর খেয়াল রাখতে হবে। আমার একটু কাজ আছে, সেজন্য হসপিটালে থাকতে পারছি না। আমি জানি তুমি তোমার জীবন থাকতে মেহেকের ক্ষতি হতে দিবে না, ওকে বাঁচাতে জীবন দিতেও দ্বিধা করবে না। তোমার প্রতি আমার সেই বিশ্বাস আছে বলে মেহেকের এখানে অন্য কাউকে না রেখে তোমাকে আনলাম। জি বস, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। অন্যদিকে মন প্রিন্সের কথা শুনে বলল, ভাইয়া কিছুক্ষণ আগে না বললে আমাকে সোনালী আপুর সাথে বাড়িতে পাঠাবে, এখন আবার আপুর কাছেও থাকতে বলছো, ব্যাপার কি? কিছু তো বুঝতে পারছি না। তোকে বাড়িতে আমি নিয়ে যাব, তোকে ওখানে রেখে আমাকে একটু কাজে যেতে হবে। আর তুমি মেহেক সুস্থ না হওয়া পর্যন্ত সেলিম মিয়া ও সুরমা আন্টির কাছে থাকবে। ওদের বয়স হয়েছে, সে কথা মাথায় রেখে ওদের বিরক্ত করবে না। প্রিন্স মনকে কখনো তুই আবার কখনো তুমি করে বলে। মন ও প্রিন্সের তুই তুমি তো অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু মনের এই মুহূর্তে প্রিন্সের কথা শুনতে ভালো লাগছে না। প্রিন্স ওকে বোনের কাছে থাকতে দিচ্ছে না, আবার আগের বাড়িতে যাওয়ার কথা না বলে সেলিম আঙ্কেল ও সুরমা আন্টির কাছে রেখে আসতে চাচ্ছে। আবার সেখানে সোনালী আপুও থাকবে না। এসব কারণে ওর এখন কিছু ভালো লাগছে না। প্রিন্স মনের ফেস দেখে বলল, বাচ্চা, তোর মন খারাপ দেখলে আমার কষ্ট হয়, তো একটু বোঝার চেষ্টা কর। তোকে বেশি অপেক্ষা করতে হবে না। তোর বোন একটু সুস্থ হলেই বাসায় নিয়ে যাব, তখন থেকে সব সময় বোনের কাছে থাকতে পারবি। প্রমিস? হ্যাঁ বাবা, প্রমিস। আর কালকে সকালের মধ্যে তোর সামনে সোনালি হাজির হবে। এবার খুশি তো? প্রিন্সের কথা শুনে মন হ্যাঁ বলে। এদিকে প্রিন্সের মনের মধ্যে ঝড় উঠেছে, তা মন দেখতে পারল না। রাশেদ হাসান, তৈরি হ, আমি আসছি। এতদিন ধরে যত অপকর্ম করেছিস তার হিসাব নিকাশ করতে আমি তোর জম হয়ে আসছি। আজকে আমার কাছ থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। কয়েক ঘন্টা পর প্রিন্স মুনকে ওর বাগান বাড়িতে রেখে সেলিম মিয়া ও সুরমা বানুকে বলল, বুড়িমা, তুমি ওর খেয়াল রেখো। মন বয়সে বড় হলেও স্বভাব চরিত্র বাচ্চাদের মতো, তাই বেশি বিরক্ত করলে বাচ্চা মানুষ ভেবে ওকে একটু সামলে নিও। বাজান যে কি কন, ছোট মা তো খুবই লক্ষ্মী মন্তর মেয়ে, শুধু খাবার সময় যা একটু অনিয়ম করে। এখন থেকে তাও করবে না, তাই না অ্যাঞ্জেল? মন প্রিন্সের দিকে তাকিয়ে মন খারাপ করে বলল, বাচ্চা, তোকে 2-1 দিনের মধ্যে আমার কাছে নিয়ে আসবো। সোনা, সে পর্যন্ত শান্ত হয়ে থাকো সোনা। মন মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝায়। প্রিন্স সেখানে আর সময় নষ্ট না করে চলে যায়। প্রিন্স বাড়িতে এসে পড়েছে। এসেই বাড়ির ভেতরে না ঢুকে সরাসরি বাগানে চলে যায়। বাগানের দক্ষিণ পাশে গিয়ে পকেটে থাকা রিমোট কন্ট্রোল চাপ দিতেই আস্তে আস্তে সব গাছগাছালি সরে যায়। ওখানে দাঁড়িয়ে রনির জন্য অপেক্ষা করছে। এখানে আসার কিছুক্ষণ আগে গার্ড ও রনিকে এখানে উপস্থিত হতে বলেছে, সাথে রাশেদ হাসানকে প্রিন্সের বন্দিশালা থেকে নিয়ে আসতে বলেছে। গার্ডেরা একে একে সবাই এসে পড়েছে। প্রিন্সের কুকুরগুলোকে বড় একটা রডের সাথে বেঁধে রেখেছে। কুকুরগুলো ঘেউ ঘেউ শুরু করেছে। তারা মাংসের নেশা অস্থির হয়ে উঠেছে। কুকুরগুলো জানে এখানে যেদিন ওদের আনা হয় সেদিন তরতাজা মাংস খেতে দেওয়া হয়, যা ওদের প্রিয় খাবার। এখনো খাবার না পেয়ে চেঁচামেচি শুরু করে দিয়েছে। তা দেখে প্রিন্স ওদের দিকে বড় বড় চোখ করে তাকায়। প্রিন্স যেন চোখ দিয়ে ওদের শাসন করছে। প্রিন্সের চোখ রাঙানি দেখে কুকুরগুলো মিয়ে যায়। এবার একেবারে শান্ত হয়ে গেছে। ওরা বুঝতে পারছে ওদের মালিক ওদের চেঁচামেচি শুনে রেগে গেলে সর্বনাশ হয়ে যাবে, ওদের আর এখানে রাখবে না, সেজন্য চুপচাপ হয়ে গেছে।
রনি কিছুক্ষণের মধ্যেই রাশেদ হাসানকে নিয়ে প্রিন্সের সামনে উপস্থিত হয়। রাশেদ হাসানের চোখ মুখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর হাত পা বেঁধেছে লোহার শিকল দিয়ে। রাশেদ হাসানকে নিয়ে আসা মাত্র গার্ডরা তাকে ধরে রাখে। রনি প্রিন্সকে বলে, বস, এই শালার তেজ এখনো কমেনি। বাধা অবস্থা থেকেও আমাদের লোকেদের মারতে তেড়ে আসতে চায়। আমিও দেখতে চাই ওর কেমন তেজ। ওকে আর একটু সামনে নিয়ে আসো, আর কুকুরগুলোকে আরো সামনে এনে বেঁধে দাও। গার্ডগুলো প্রিন্সের হুকুম মতে রাশেদ হাসানকে সামনে নিয়ে এসেছে। গার্ডগুলো ভয়ে কাঁপছে, তাদের শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে, কারণ তাদের থেকে 2 থেকে 3 হাত পিছনে রয়েছে ছোটখাটো একটা বিল, যেটা মূলত কুমিরের আস্তানা। বিলের মধ্যে কুমিরের বাস থাকলেও মাঝে মাঝে কুমিরগুলো বিলের কিনারে উঠে আসে। আজকে যদি উঠে আসে তাহলে ওদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আবার বসের কথা না শুনলে তিনি রেগে নির্ঘাত কুকুরকে নিয়ে ওদের খাওয়াবে। 2 দিকে মৃত্যু দাঁড়িয়ে আছে। মরতে যেহেতু হবে, বসের কথা শুনে মারা গেলে বস তাদের সবার পরিবারের দায়িত্ব পালন করবে। গার্ডগুলো যখন এসব ভাবছিল, সে সময় প্রিন্স বলে ওঠে, ওর চোখ ও মুখের বাঁধন খুলে দাও। প্রিন্সের কথা শুনে গার্ডেরা ওর চোখ মুখের বাঁধন খুলে দেয়। রাশেদ হাসান প্রিন্সের দিকে তাকিয়ে বলল, প্রিন্স মাহমুদ, আমাকে ছেড়ে দে। আমার কিছু হলে কোবরা বস তোকে এবং তোর বউ শালিকে একেবারে শেষ করে দিবে। রাশেদ হাসানের কথা শুনে প্রিন্স মুচকি হেসে বলল, তাই বুঝি? এই তোরা কে কোথায়? ও কি বলছে শুনেছিস? কোবরা আমাকে মেরে ফেলবে, এই প্রিন্সকে মেরে ফেলবে। ইস, আমার কি হবে? প্রচুর ভয় করছে তোর কথা শুনে। এখন আমি কোথায় লুকাই? যদি বাঁচার ইচ্ছে থাকে তো আমায় ছেড়ে দে। আমি কোবরা বসকে বলে তোর জীবন ভিক্ষা দেওয়াবো। প্রিন্স রাশেদ হাসানের কথা শুনে অট্ট হাসি দিয়ে বলল, আমাকে মারবে কিভাবে, যেখানে কোবরা মাত্র 4 দিনের মেহমান? আর এত কথা বলার আগে পিছনে তাকিয়ে দেখ। রাশেদ হাসান পিছনে তাকিয়ে বিল দেখে বলছে, প্রিন্স, তুই আমাকে বাচ্চা ভাবছিস? পানি দেখালে আজকাল তো বাচ্চারাও ভয়টই পাবে না। সেখানে তুই পানি দেখিয়ে এই রাশেদ হাসানকে ভয় দেখাতে চাস? আমাকে পানিতে ফেলতে চাস? আমাকে পানিতে ফেলতে চাস তো? তোর সৈন্য সমস্তকে আমাকে এই পানিতে ফেলে দিতে বল। রাশেদ হাসানের কথা শুনে প্রিন্স পকেট থেকে রিমোট হাতে নিয়ে টিপ দেওয়ার আগে গার্ডদের ইশারা করে ওখানে রাশেদ হাসানকে রেখে তাদের সরে আসতে বলে। গার্ডেরা প্রিন্সের ইশারায় সুস্থির নিঃশ্বাস ছাড়ল। এদিকে গার্ডরা সরে আসতে প্রিন্স রিমোট চাপ দিতেই পানির মধ্যে প্রচন্ড ভাইব্রেশন হয়। মুহূর্তের মধ্যেই পানিতে থেকে কয়েকটা কুমির লাফিয়ে লাফিয়ে ডাঙ্গায় উঠে এলো। রাশেদ হাসান পানির মধ্যে শব্দ শুনে পিছনে তাকায়। তাকে কুমিরগুলোকে দেখে তার পিলে চমকে ওঠে। ওখান থেকে সরতে নিলে হাত পা বাঁধা থাকায় ঠাস করে মাটিতে উপর হয়ে পড়ে যায়। কুমিরগুলোর শব্দ শুনে সামনে খাবার দেখে সেদিকে এগিয়ে আসে। এসে রাশেদ হাসানের পায়ের উপর হামলে পড়ল। রাশেদ হাসান গগন বিদারী চিৎকার করতে লাগলো। 2টা কুমির তার 2 পা কামড়ে ধরে পানির দিকে টানতে থাকে। অন্য কুমিরগুলো এদিকে আসতে নিলে প্রিন্স হাতে থাকা রিমোট চাপ দিতে উপর থেকে লোহার দেয়াল আস্তে আস্তে নিচে নামতে থাকে। প্রিন্স গার্ডদের ইশারা করে রাশেদ হাসানকে টেনে সামনের দিকে আনতে বলল। গার্ডরা প্রিন্সের কথা মতো দৌড়ে গিয়ে দ্রুত রাশেদ হাসানকে সামনের দিকে টানতে থাকে, আর কুমির দুটো পিছনের দিকে। এক সময় গার্ডেরা তাদের সর্বশক্তি দিয়ে রাশেদ হাসানকে কুমিরের দুটো সহ কিছুটা সামনে টানতে সক্ষম হয়। তবে কুমির দুটো এখনো রাশেদ হাসানের পায়ের মাংস কামড়ে ধরে আছে। রাশেদ হাসানের পা ব্যথায় অবশ হয়ে আসছে। তার চিৎকার ও ছটফটানি দেখে কিছু নতুন গার্ড ভিতরে ভিতরে ভয় পাচ্ছে। পুরাতনগুলো এগুলো দেখে অভ্যস্ত। তাদের মধ্যে কুমির বা কুকুরের থেকে প্রিন্সকে বেশি ভয় পায়, কারণ তারা জানে এগুলো থেকে ভাগ্য ভালো থাকলে বাঁচতে পারবে, কিন্তু প্রিন্সের ক্রোধের আগুন থেকে বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। সেজন্য সবসময় বসের কথা মতো কাজ করে। এর মধ্যে লোহার দেওয়ালটা কুমিরের মাথার উপর পড়ে। মাথার চাপ বাড়াতে থাকলে কুমির দুটো নিজেদের বাঁচাতে রাশেদ হাসানের পা থেকে মাংস তুলে নিয়ে ওখান থেকে মাথা টেনে সরিয়ে পানিতে নেমে গেল। অন্যদিকে রাশেদ হাসান চিৎকার ছটফটানি বেড়ে গেছে। তা দেখে প্রিন্স মুচকি হেসে বলল, তুই কি ভেবেছিলি আমি জানি না যে তুই সাঁতার জানিস? শুধু সাঁতার জানিস না বলতে গেলে বাধা অবস্থায় কয়েক ঘন্টা বেঁচে থাকার অভিজ্ঞতা তোর আছে।
কারণ তোর উপরে ওঠার প্রথম সিঁড়ি ছিল নদীপথে চোরা চালান। তা জেনে আমি তোকে সাধারণ পানিতে ফেলবো তা ভাবলি কিভাবে? তুই কি জানিস এই যে ছোট্ট বিল দেখছিস না, এখানে কয়েকশো কুমির আছে। তোকে এই পানিতে ফেলা মাত্র কেউ তোর অস্তিত্ব খুঁজে পাবে না। প্রিন্সের কথা শুনে রাশেদ হাসান প্রিন্সের পা জড়িয়ে ধরিয়ে বলল। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও বাবা। প্রিন্স রাশেদ হাসানের হাত পা দিয়ে চেপে ধরে বলল। কুত্তার বাচ্চা, আমার ফুপ্পাকে খুন করার সময় মনে হয়নি তুই ভুল করছিস? আমার স্ত্রীকে কোবরার হাতে তুলে দেওয়ার সময় মনে হয়নি তুই ভুল করছিস? এখন তোর এই ছটফটানি দেখে আমার শান্তি লাগছে। আচ্ছা, শুনতে পাচ্ছিস রাশেদ হাসান? বাবা, লোভ আমাকে মানুষ থেকে অমানুষ বানিয়েছে। হিংসায় জ্বলে আমি বর্বর হয়ে গিয়েছিলাম। তুমি আমাকে মাফ করে দাও, আমাকে বাঁচাও। আমার পা দিয়ে অনেক রক্ত পড়ছে, ব্যথা করছে, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে বাঁচাও। রাশেদ হাসানের কথা শুনে প্রিন্স বলে। এইটুকুতেই ঘাবড়ে গেছিস? বাঁচার জন্য আকুতি মিনতি করছিস? তাহলে ভেবে দেখ আমার বাচ্চার কত কষ্ট হয়েছে। ওর কি দোষ ছিল? কেন ওকে তোরা বাঁচতে দিলি না? আরে তোকে তো আমি কবেই শেষ করে দিতাম। আমি জানতাম তুই মেহেকের বাবা না, তবুও তোকে মারিনি। এতদিন আমি ভাবতাম তুই হয়তো আমার মন শোনার জন্মদাতা, কারণ ফুফা মারা যাবার অনেকদিন পর মন হয়েছে। আমি তো জানতাম না ফুফা মারা যাওয়ার সময় ফুফু প্রেগনেন্ট ছিল। জানলে তুই নিশ্চিন্তে খোলা আকাশের নিচে শ্বাস নিতে পারতি না। আমি তো তোকে খুন করে মনকে এতিম করতে চাইনি, কারণ তুই মনের পিতা হলে মা তো আমার ফুফু ছিল, সেজন্য তোকে এতদিন বাঁচিয়ে রেখেছিলাম। কিন্তু তুই যেহেতু মেহেকের কাছে স্বীকার করেছিস তুই মনের পিতা না, তাহলে আর এক মুহূর্ত বাঁচিয়ে রাখবো না। মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ঙ্কর তা তুই হাড়ে হাড়ে টের পাবি। রাশেদ হাসান প্রিন্সের কথা শুনে কেঁদে কেঁদে বলল। আমার ভুল হয়ে গেছে, আমাকে মেরো না। আজকে আমার জীবন ভিক্ষা দাও, আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো। তোর মতো বিশ্বাসঘাতকদের বেঁচে থাকার অধিকার নেই। সামনে তাকিয়ে দেখ, আমার পোষা কুকুর অধীর আগ্রহে অপেক্ষা করছে তোকে ছিঁড়ে কামড়ে খেতে। রাশেদ হাসান প্রিন্সের কথা শুনে কুকুরগুলোর দিকে তাকিয়ে দেখে কুকুরগুলো জিব্বা বের করে ওর দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। ওদের মুখ দিয়ে লালা ঝরছে। তা দেখে রাশেদ হাসান আতকে উঠে বলল। প্রিন্স বাবা, তুমি আমাকে বাঁচাও। প্রিন্স গার্ডদের ইশারায় কুকুরগুলোকে ছাড়তে বলবে, তার আগে রাশেদ হাসান বলল। আমাকে মেরে ফেললে তোমার পরিবারের খুনিকে তা কখনোই জানতে পারবে না। প্রিন্স রাশেদ হাসানের কথা শুনে চমকে উঠে রাশেদ হাসানের কাছে গিয়ে বলল। জলদি বল, কে আমার বাবা ও পরিবারকে খুন করেছে আর কেনই করেছে? আমি তো বলতে চাই, তবে তোমাকে তোমার মা বাবার কসম খেয়ে বলতে হবে। তুমি খুনির পরিচয় পাওয়ার পর আমাকে ছেড়ে দিবে। প্রিন্স রাশেদ হাসানের কথা শুনে বলল। কুত্তার বাচ্চা, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে তুই আমাকে ব্ল্যাকমেল করতে চাস? তুই আমার সাথে নাটক করছিস? প্রিন্সের কথা শুনে ব্যথা কাতর কণ্ঠে রাশেদ হাসান বললেন। খুনির পরিচয় দিয়ে যদি আমাকে মরতেই হয় তাহলে না বলে মরাই ভালো। তখন মানে একটা আশা থাকবে, আমাকে যে শেষ করছে তাকেও শেষ করতে কেউ আসবে। প্রিন্স রাশেদ হাসানের কথা শুনে বলে। যা, তোকে কথা দিচ্ছি আমি তোকে মারবো না, তবে তোকে সব সত্যি বলতে হবে। একটা মিথ্যে বলে এই মুহূর্তে তোর নিঃশ্বাস চিরতরে বন্ধ হয়ে যাবে। কথাটা বলে প্রিন্স মনে মনে বলল। তোকে তো মরতে হবে। আমি ছেড়ে দিলেও কোবরা তোকে শেষ করে দেবে, কারণ তোর কারণে আমি মেহেকের কাছে পৌঁছাতে পেরেছি তা কোবরা ভালো করেই জানে। তোকে শেষ করবে কোবরা, আর কোবরাকে আমি। এদিকে প্রিন্সের কথা শুনে রাশেদ হাসান বলেন। প্রিন্স, আমি জানি তুমি কথা দিলে তা থেকে এক চুলো নড়চড় হয় না, তাই আমার পায়ের ব্যান্ডেজের ব্যবস্থা করো। আমাকে কোথাও নিতে হবে না, এখানেই বসে করার ব্যবস্থা করো। আমি সব বলছি। রাশেদ হাসানের কথা শুনে প্রিন্স একজন গার্ডকে ইশারা করতেই গার্ড তাদের কোয়ার্টার গিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরে এলো। তারপর পপি শেভ দিয়ে রাশেদ হাসানের পায়ের ক্ষত পরিষ্কার করে গজ দিয়ে বেঁধে দেয়। এরপর কোমরে একটা ইঞ্জেকশন পুশ করে দিল।
রাশেদ হাসান নিজের কথা রাখতে বলতে শুরু করে। প্রিন্স, এত বছর ধরে তুমি যে খুনিকে খুঁজে বেড়াচ্ছ, তার নাম বলার আগে তোমার বাবাকে কেন খুন করা হয়েছে তা বলছি। জলদি বল। তোমার বাবা সরকারিভাবে খনিজ সম্পদের গবেষণার সঙ্গে জড়িত। মাটির নিচে কোথায় কি আছে সেটা নিয়ে তোমার বাবা গবেষণা করতে গিয়ে যেমন সফলতা পেয়েছে, তেমন নিজের চারপাশে শত্রু বাড়িয়েছে। তোমার বাবা মারা যাওয়ার কয়েক মাস আগে নিজের উদ্যোগে রাঙামাটিতে গবেষণার কাজে যায়। সে ওখানে গিয়ে একটা জায়গায় নিয়ে অনেক রিসার্চ করে। তার এতদিনের কষ্ট বৃথা হয়নি। ওখানে মাটি খুঁড়ে অনেক বছরের পুরনো কয়েকটি মূর্তি পেয়েছে, যার মূল্য কোটি টাকার বেশি। তোমার বাবা তার সাফল্যের খুশিতে আত্মহারা হয়ে যায়। তবে এই মূর্তি যে তার পরিবারের কাল হয়ে দাঁড়াবে